ধরেন ইসকন নিয়ে আপনি যে কিছু দেখবেন, মাহমুদ ভাই বলছে, আপনি বলছেন, আরেকজন বলছে। বিএনপির মহাসচিবের সাথে কালকে যেই ব্যক্তির কিনা বিরুদ্ধে মামলা হয়েছে তার সাথে ছবি একটা ভাইরাল হয়েছে। দেখেছেন আপনি? দেখেছি। আচ্ছা। যেই ব্যক্তি ইসকনের বিরুদ্ধে মামলা করেছে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে জানেন? হুম। এই যে অবস্থাগুলো এইটার কারণ কি? তার মানে বিএনপি যদি নাকি ইসকনের পক্ষে কাজ করে, তো মানে মাহমুদুর রহমানকে তো হুমকি দেওয়া হবেই। হইতে পারে বিএনপি থেকেই দেওয়ানো হয়েছে। বলেছে তোমরা মাহমুদুর রহমানের যা পারো করো। এখন আমরা তো মানে মনে হচ্ছে যেন এই দেশের সংখ্যালঘু টাইপের। প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে কালবেলা এই যে এইসব পত্রিকা-টত্রিকার এরা যে কাজগুলো করছে, সেখানে মানে সরকারের তো বিশাল আকারে একটা ব্যবস্থা নেওয়ার কথা। সেখানে আপনার প্রধান উপদেষ্টার প্রেস সচিব সে ফেসবুকে পোস্ট করে প্রথম আলোর বন্দনা করে। তারপরে বিএনপি জামাতের পক্ষ থেকে আমি খুব শক্ত কোনো অবস্থান তাদের ব্যাপারে দেখি নাই। এখন তারা যদি মনে করে বিএনপি ডেইলি স্টার, প্রথম আলো এরা হচ্ছে দেশের জন্য হুমকি না, তাহলে কিছু বলার নাই। আর যদি মনে করে হুমকি তাহলে ব্যবস্থা নিতে হবে। আর যদি না নেয় সেক্ষেত্রে তো এই দেশে যদি নাকি এই ইসকন যে পরিমাণে মানে আলেমদের উপরে নির্যাতন করেছে, যে পরিমাণে দেশদ্রোহিতা তারা এই চট্টগ্রাম থেকে শুরু করেছে, ঢাকাতেও নাকি তারা এরকম করবে। বাংলাদেশের পতাকা নামায় তারপরে গেরুয়া পতাকা তারা সেখানে টানাচ্ছে, জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে। এটার বিরুদ্ধে যদি বাংলাদেশের মানুষ তখন মাঠে নামে তাহলে পরিস্থিতি সরকার সামাল দেবে। 2019 সালে আমি একটা ইসকন নিয়ে একটা পর্ব করেছিলাম। সেই ইসকনের পর্বটাতে দেখানো হয়েছিল যে ইসকন যে একটা জঙ্গি সংগঠন এবং এরা একত্রিত হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে এবং এদের মূল টার্গেট হচ্ছে একটা বিশাল গণহত্যা চালানো। এটার জন্য তাদের অর্থ, তাদের ট্রান্সপোর্টেশন সুবিধা, তাদের অস্ত্র, তাদের সব ধরনের সুযোগ সুবিধা, এবং তারা যেটা করছিল সরকারি অফিসগুলোতে বড় বড় পদে যারা আছে তাদেরকে তারা টাকা পয়সা দিয়ে, নারী দিয়ে এইভাবে হাতে নিচ্ছিল। যে কারণে বিভিন্ন জায়গায় যখনই কোথাও কোনো আপনার এমনকি হিন্দুদের সাথেও তাদের বিভিন্ন মন্দির দখল নিয়ে গ্যাঞ্জাম হয়েছে, সেই গ্যাঞ্জামগুলোতেও দেখা গেছে ইসকনের সংখ্যা কম কিন্তু পুলিশ প্রশাসন সবসময় তাদের পক্ষে দাঁড়িয়েছে, যে কারণে তাদের সাথে পারা যায়নি। তো ওই সময় কিছু কিছু বিশেষজ্ঞ আছে, সেই বিশেষজ্ঞদের নাম বলতে চাই না, ঝামেলা বাঁধাইতে চাই না, কারণ 5 বছর অনেক যন্ত্রণা সহ্য করে আসছি, তো একটু শান্তিতে থাকতে চাই। হ্যাঁ, তো তারা বলেছিল ইসকন নাকি একটা তাবলিগ সংগঠনের মতো, এরা তাবলিগের মতো গান টান গায়, হ্যাঁ, এরা কৃষ্ণ ভাবনা করে, তো এটাই হচ্ছে তাদের মূল কাজ। এখন দেখেন বাংলাদেশের সবচেয়ে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে ইসকন, কারণ ওরা সবাই চায় এই দেশটা ভারত নিয়ে নেক, ভারতের সাথে মার্চ করুক। এই হিন্দুদের সাথে আবার বুদ্ধিজীবীরা, সুশীলরা এখন যারা সরকারে বসেছে এদের ভেতরেও মানে আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস বাদে এখানে যারা আছে প্রায় সব কটাই এটাই চায়। তো এটা চাইলে আমরা এটা করে এটার কেমনি কি করবো বলেন? কিছু করার আছে? করণীয় আছে আমাদের? কিছু করণীয় নাই। তো যার যা করার যে যেভাবে চিন্তা করেন, সংঘবদ্ধ থাকেন। ছাত্রদল, ছাত্র শিবির আপনাদেরকে বলবো ভাই, আপনারা সবাই তো বিক্রি হয়ে যান নাই, আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি চিন্তা করেন ভাই। এখন ক্ষমতায় আসা, তারপরে হচ্ছে গিয়ে চাঁদাবাজি করা, ধান্দাবাজি করা, নিজের চিন্তা করা, ভাই দেশটার আগে বাঁচাইতে হবে। এই দেশটার জন্য যদি প্রয়োজন হয়, আবারও বলে নিচ্ছি, এখন তো আমার দেশে গেলে সমস্যা নাই, যদি প্রয়োজনে আপনারা যদি সেরকম কোনো পরিস্থিতি মনে করেন যে দেশে হচ্ছে, ভারতের সাথে যুদ্ধ করতে হবে, আমি আপনাদেরকে কথা দিলাম, আমি ইলিয়াস হোসেন ফার্স্ট পার্সন বুকে গুলি নেওয়ার জন্য দেশে ফিরে আসবো ইনশাল্লাহ। কোনো সুবিধা নেওয়ার জন্য আসবো না। যদি গুলি নেওয়ার সেই পরিস্থিতি তৈরি হয় ইনশাল্লাহ ট্রেনে চড়বো। তো এই শেখ মুজিব যে মানে রক্তটা যেহেতু ওইখানকার, সেই কারণেই কিনা জানি না তাদের ভারতের প্রতি একটা টান আছে, এবং সেই টান থাকার কারণে তারা সবসময় ক্ষমতায় আসার আগে ভারতের হয়ে, তারপর শেখ মুজিব আপনার সেই 10 জানুয়ারি দেশে আসার আগে সে হয়ে আসলো কলকাতা, দিল্লি, আবার সেই শেখ মুজিব ওইখান থেকে তাদের সেই সংবিধান, তারপরে স্বাধীনতার ঘোষণাপত্র সব বাদ দিয়ে ইন্ডিয়া যেভাবে তাকে বলল সেভাবে ইন্ডিয়ান সংবিধানের আদলে যেভাবে বাংলাদেশের সংবিধান শুরু হলো। তো সবকিছু মিলিয়ে 2009 সালেও যখন শেখ হাসিনা 8 সালে যখন ক্ষমতায় এসে আসার পরপরই এই যে কথিত বিডিআর বিদ্রোহের নামে যে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করা হলো, এগুলো সবই সেই ভারতের চাল। সো এরা জন্মগতভাবে এই দলটা হচ্ছে এই ভারতের পয়তা, এবং তারা সবসময় ভারতের হয়েই বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কাজ করে, যেটা এই গত 15 বছরের সবচাইতে বেশি ঘটেছে। এখন সেই ঘটনার পরে কি হলো, এখন দেখেন প্রতিটা জায়গায় একদম গ্রাম থেকে শুরু করে গণভবন, বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় রয়ের বিস্তৃতি লাভ করেছে। আপনি যদি এই গেল কয়েকদিন ধরে ধরেন ডক্টর কনক সারোয়ারের সহ আরো অন্যান্য যেসব বিভিন্ন জায়গায় ইউটিউব, ফেসবুকে আপনারা যদি কিছু ঘটনা দেখেন, এবং ইদানিং তৃতীয় মাত্রাতেও আপনারা বেশ কয়েকটা প্রোগ্রাম দেখেছেন জিল্লুর ভাইয়ের এখানে, সেখানে একদম স্পষ্ট যদি সেনাবাহিনীর কথাগুলো আপনারা যদি শুনে থাকেন, এই ব্যাপারে কারো একটা শিশুরও কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই যে বাংলাদেশটা গেল 15 বছর ধরে ভারত চালিয়েছে। এবং আমাদের ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এসবি, সিআইডি সবচাইতে প্রভাবশালী সংস্থা হিসেবে বাংলাদেশে একদম ফিজিক্যালি কাজ করেছে এখন এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে এখন কি সেই আছে কি নাই? তাদেরকে সরানোর জন্য কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, নাকি তারা এখনো কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে? এটা তো তাহলে বের করা আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য, সার্বভৌমত্বের জন্য খুবই দরকার। সেটা কি করা হয়েছে?
আমি বাহ্যিক এমন কোন পদক্ষেপ দেখি নাই যে বাংলাদেশে থাকবে না, থাকতে পারবে না, কর্ম পরিচালনা করতে পারবে না, এরকম কোন পদক্ষেপ নেওয়া হয়েছে।